1973 সালের সেই ভয়াবহ তেল সংকট কি 2026 সালে আবারও ফিরে এলো? ক্ষমতার দাপট দেখিয়ে একটি স্বাধীন দেশকে গুলিয়ে দেওয়ার খেসারত কি আজ পুরো বিশ্বকে দিতে হচ্ছে? যাদের গুদামে হাজার হাজার পারমাণবিক অস্ত্র, তারা কোন যুক্তিতে অন্য দেশের উপর পরমাণু নিষেধাজ্ঞা দিচ্ছে? তাদের জন্য যা নিরাপত্তা, আরেকজনের জন্য তা কেন অপরাধ? তেলের এই রেকর্ড মূল্যের পিছনে কি কেবল সরবরাহ সংকট, নাকি স্বাধীন দেশগুলোকে কোণঠাসা করার এক পরিকল্পিত নীল নকশা? তেলের বাজার কেন আজ বিশ্ব শাসনের অস্ত্র হয়ে দাঁড়ালো? ক্ষমতার এই নোংরা খেলায় দিন শেষে সাধারণ মানুষের পকেট কাটার আসল মাস্টারমাইন্ড কারা? বর্তমান তেল সংকটের কারণ জানতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। 1973 সালের 6 অক্টোবর মিশর ও সিরিয়া ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে। ইসরায়েলকে অপ্রস্তুত অবস্থায় ফেলার জন্য মিশরীয় ও সিরীয়রা ইয়ম কিপুর ধর্মীয় ছুটির দিনটি বেছে নিয়েছিল। এটি ইসরায়েলের বছরের একমাত্র দিন যেদিন ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ হিসাবে কোনো রেডিও বা টেলিভিশন সম্প্রচার হয় না, দোকানপাট বন্ধ থাকে এবং পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। সৌদি আরবের বাদশাহ মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে সতর্ক করেছিলেন যে ইসরায়েলকে সমর্থন করলে তেল সরবরাহ ঝুঁকির মুখে পড়বে। তা সত্ত্বেও নিক্সন একটি বড় আকারের সামরিক আকাশপথে সরবরাহের অনুমোদন দেয়। তাই 1973 সালের 17 অক্টোবর আরব পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এর সদস্য আরব তেল রপ্তানিকারক দেশগুলো তেলের দাম 70% বাড়িয়ে প্রতি মাসে উৎপাদন 5% কমিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ নিষিদ্ধ করে। ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদানের ভূমিকার জন্য নেদারল্যান্ডস, পর্তুগাল এবং দক্ষিণ আফ্রিকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেই সময়ে বিশ্বের মোট তেল উৎপাদনের 36% আসত মধ্যপ্রাচ্য থেকে এবং এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বে প্রতিদিন 45 লক্ষ ব্যারেল তেলের ঘাটতি দেখা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে তেল আমদানি 15% কমে গিয়েছিল, তার প্রভাব খুব দ্রুতই অনুভূত হয়। কয়েক মাসের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $3 কম থেকে বেড়ে $12 বেশি হয়ে যায়, যা আজকের দিনে $22 থেকে বেড়ে প্রায় $75 থেকে $80 হওয়ার সমতুল্য। 1973 সালের নভেম্বরে নিক্সন জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে আমেরিকানদের ত্যাগ স্বীকারের আহ্বান জানান। পশ্চিম ইউরোপ এবং জাপানও এই সংকটে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়ে জাপান বছরে প্রায় 235 বিলিয়ন লিটার তেল আমদানি করত এবং 3/4 জ্বালানি আসত বিদেশি অপরিশোধিত তেল থেকে, যার 77% আসত উপসাগরীয় দেশগুলো থেকে। যুক্তরাজ্য 3 দিনের কর্মসপ্তাহ চালু করেছিল এবং ইউরোপীয় সরকারগুলো রবিবার গাড়ি চালানো নিষিদ্ধ করেছিল। 1973 সালের তেল সংকটের পর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে 1974 সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি যুগান্তকারী পেট্রোডলার চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব শুধুমাত্র মার্কিন ডলারে তেল বিক্রি করতে সম্মত হয়, যার বিনিময়ে ওয়াশিংটন সৌদি আরবের রাজ পরিবারকে সামরিক সহায়তা ও সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দেয়। বর্তমানে পেট্রোলের দাম কিভাবে প্রভাবিত হয়েছে? 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করার আগে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $63। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই এর দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, যা 60% বৃদ্ধি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলিং স্টেশনগুলোতে দেশ জুড়ে পেট্রোলের গড় দাম গ্যালন প্রতি $3 কম থেকে বেড়ে কিছু রাজ্যে $5 বেশি হয়েছে। এমনকি ক্যালিফোর্নিয়ার মতো কিছু রাজ্যেও তা $8 পৌঁছেছে। অন্যান্য দেশে পেট্রোলের দাম 50% বেশি বেড়েছে। এর মধ্যে রয়েছে কম্বোডিয়া, যেখানে 23 ফেব্রুয়ারি থেকে 11 মার্চের মধ্যে দাম প্রায় 68% বেড়েছে। ভিয়েতনাম, যেখানে প্রায় 50% বেড়েছে। নাইজেরিয়া প্রায় 35% বেড়েছে। লাওস 33% এবং কানাডায় 28%। বর্তমানে তেল সংকটের মূল কারণসমূহ: 2026 সালের শুরু থেকে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলেছে, তার ফলে বিশ্ব অর্থনীতিতে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়েছে। সরাসরি সামরিক সংঘাত: 2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা শুরু করে। এর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষমতা কমিয়ে আনা। এই সরাসরি
যুদ্ধই বর্তমান সংকটের প্রধান কারণ। হরমুজ প্রণালী অবরোধ। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হওয়া সংঘাতের ফলে ইরান এই পথ দিয়ে জাহাজ চলাচল সীমিত বা বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে সরবরাহ চেইন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। সামরিক হামলা। সম্প্রতি মাসগুলোতে সমুদ্রপথে তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা এবং তেলের খনি ও শোধনাগারগুলোতে ড্রোন বা মিসাইল হামলার ফলে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA এর এপ্রিল 2026 প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ কবলিত অঞ্চলে প্রায় 80টিরও বেশি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 1/3 মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, যা পুনর্গঠন করতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে। ফলে যুদ্ধ থামলেও তেলের সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতা। ওপেক প্লাস এর অবস্থান। বর্তমান অস্থিরতা সত্ত্বেও ওপেক ভুক্ত দেশগুলো তেল উৎপাদন বৃদ্ধির কোনো বড় উদ্যোগ নেননি। তাদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদন সীমিত রাখার নীতি তেলের দামকে উচ্চ পর্যায়ে ধরে রাখছে। যদিও সরবরাহ কম, উচ্চ মূল্যের কারণে এশিয়া ও আফ্রিকার উদীয়মান দেশগুলোতে তেলের চাহিদা কিছুটা সংকুচিত হয়েছে। বিমান ও পেট্রোকেমিক্যাল খাতে ব্যবহার কমে যাওয়ায় বাজারে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান এই সংকটের মূলে কেবল জ্বালানি রাজনীতি নয়, বরং লুকিয়ে আছে এক গভীর বৈষম্য। একদিকে পারমাণবিক সক্ষমতা আর সামরিক শক্তির দাপট দেখিয়ে বিশ্ব শাসনের চেষ্টা, অন্যদিকে সার্বভৌম দেশগুলোর উপর কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে তাদের কোণঠাসা করার নীতি। এই দ্বিচারিতা বিশ্ববাসীকে আজ হুমকির মুখে ফেলছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, পারমাণবিক অস্ত্র যদি বড় শক্তির হাতে নিরাপত্তার প্রতীক হয়, তবে অন্য একটি স্বাধীন রাষ্ট্রের ক্ষেত্রে কেন তা অপরাধ হিসাবে গণ্য হবে? প্রতিটি জাতির এবং প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং আত্মমর্যাদার সাথে বাঁচার। গুটি কয়েক শক্তির আধিপত্য বিস্তারের নেশায় সাধারণ মানুষের জীবন নিয়ে এই সিনেমিনি খেলা কোনোভাবেই মানবিক হতে পারে না। দিন শেষে শক্তির দাপট দেখিয়ে কোনো জাতিকে দমন করার এই চেষ্টা হয়তো বাজার অস্থির করতে পারে, তেলের দাম বাড়াতে পারে, কিন্তু মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করতে পারে না। আমরা কি এমন এক পৃথিবী চাই যেখানে কেবল গায়ের জোরে শেষ কথা, নাকি এমন এক পৃথিবী যেখানে প্রতিটি রাষ্ট্র তার পূর্ণ স্বাধীনতা আর অধিকার নিয়ে টিকে থাকবে? ভাববার সময় এখনই।